হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি রিতম। আজকে আমার ইন্দোরের ফার্স্ট দিন। আজকে আমরা যাব হচ্ছে উজ্জয়ন মন্দিরে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে একেবারে লাগেজ খুলে বসে পড়লাম রেডি হবার জন্য। আমি যেই বন্ধুর বাড়িতে এসেছি সে কিন্তু খুব কাজের। সে আমার জন্য একেবারে নিজের হাতে চা নিয়ে চলে এলো। তারপর আমরা চা আর বিস্কুট খেয়ে বন্ধুর স্কুটারে করে বেরিয়ে পড়লাম উজ্জয়ন মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হাইওয়ে, সেই জন্য এখানে প্রত্যেকটা গাড়ি একদম দ্রুত গতিতে যাচ্ছিল, কিন্তু আমরা যতটা সম্ভব নিয়ন্ত্রিত গতির মাধ্যমে যাতায়াত করেছি, কারণ সবার আগে সেফটি জরুরি। আমি আমার বন্ধুর বাড়িতে যেখানে ছিলাম সেখান থেকে উজ্জয়ন মন্দিরের দূরত্ব প্রায় 55 কিলোমিটার, তাই অনেকটাই ডিস্টেন্স। রাস্তায় আমাদের খিদেও পেয়ে গেছিল, সেই জন্য আমরা চলে এলাম এই দোকানটায় পুহা খেতে। পুহা আমরা এর আগে অনেকবারই খেয়েছি কলকাতায়, কিন্তু এখানকার টেস্টটা খুবই অন্যরকম আমার কাছে লাগলো, তাই আমি আর আমার বন্ধু নিয়ে নিলাম হচ্ছে 1 প্লেট পুহা। তো এক প্লেট পোহার দাম নিয়েছিল হচ্ছে 20 টাকা করে। আমরা 2 প্লেট পোহা নিলাম, খেতে বেশ ইউনিক লাগলো, একটা আচারি ফ্লেভার আমি পেলাম। তো আমার বন্ধু বললো চা খাওয়ার জন্য, আমি তো যেহেতু চা খাই না তাই আমার বন্ধু নিয়ে নিল 1 কাপ চা, আর সেটা খেয়ে আবার আমরা পুনরায় আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। মধ্যপ্রদেশ এই কারণে আমার কাছে স্পেশাল লাগলো কারণ সারা ভারতের মধ্যে আমাদের মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার দুটো হচ্ছে মধ্যপ্রদেশেই অবস্থিত। তার মধ্যে একটা হচ্ছে মহাকালেশ্বর উজ্জয়ন শহরের, আর একটা খান্ডবা শহরের ওমকারেশ্বর। এই মহামৃত্যুঞ্জয় দ্বার অতিক্রম করার মাধ্যমেই আমরা মন্দির চত্বরে প্রায় প্রবেশ করে গেলাম। আমরা প্রায় মন্দিরে পৌঁছেই গেছি। তো আগে আমরা চলে যাব পার্কিং এ আমাদের গাড়িটাকে পার্ক করতে, তারপরে আমরা পূজার সামগ্রী কিনে নেবো এই দোকান থেকে। তো আমরা এখন উজ্জয়ন মন্দিরের একদম সামনে চলে এসেছি আমাদের ইন্দোরের ট্যুর গাইড ঈশানের সাথে। তো এখান থেকে আমরা এখন প্রসাদ কিনে নেবো এই কাকিমার দোকান থেকে। তো 50 টাকা। আমাদের পূজার সামগ্রী নেওয়ার পর এই গেটের সামনে আমরা যখন এলাম, নিরাপত্তা কর্মীরা আমাদের স্ক্যান করার পরে আমাদের অনুমতি দিল মন্দিরে প্রবেশ করার। তো এখানে ভেতরে প্রবেশ করে দেখলাম একদম মহাদেবের অনেক ছবি এখানে দেওয়ালে আঁকা, যেটা খুবই সুন্দর লাগছিল। আর এই হলো মন্দিরের মুখ্য প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। কিন্তু বলে রাখা ভালো, এই প্রবেশদ্বার থেকে তোমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য প্রায় 10-15 মিনিট হেঁটে যেতে হবে, কারণ দূরত্ব প্রায় অনেকটাই। তো আমরা এখন এসে গেছি উজ্জয়ন মন্দিরে। তো আমাদের ভারতে যে শিব ঠাকুরের 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটা একটা, আরেকটা আছে ওমকালেশ্বর। আজকে আমরা এসেছি মহাকালেশ্বর মন্দিরে। তো ওমকালেশ্বর হয়তো এবারে যেতে পারবো না, কারণ 3 দিনের আমাদের ট্রিপ ছিল, তো পুরোটা তো কভার করা সম্ভব হবে না। তো এই মন্দিরে এসে মনে হচ্ছে যেন পুরো কোনো বাহুবলীর সেটে বা সিনেমার সেটে এসে গেছি। আপ কুছ বলিয়ে इसके बाद। তবে একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো এখানে যে প্রধান জ্যোতির্লিঙ্গ আছে সেখানে কিন্তু তোমরা ভিডিও রেকর্ডিং বা ফটো তুলতে পারবে না, সেটা এখানে নিষিদ্ধ করা আছে। কিন্তু আগে তোমরা মন্দির প্রাঙ্গণ অর্থাৎ যেখানে জ্যোতির্লিঙ্গ আছে তার বাইরে ফটোগ্রাফি বা ভিডিও তুলতে পারতে, সেই অনুমতি এখানে ছিল। কিন্তু এখন সেই নিয়মটাও এখন তুলে দেওয়া হয়েছে, কারণ দর্শনার্থীদের অনেকটা সমস্যা হয় দর্শন করতে, অনেকটা ভিড় হয়ে যায় অনেকে ছবি তোলার ফলে। তো সেই কারণে এখন মন্দির কমিটির তরফ থেকে একটা সুনির্দিষ্ট মোবাইল জমা রাখার কাউন্টারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখানে তোমরা মোবাইল জমা রাখতে পারো। আর মোবাইল সেখানে তোমরা যদি জমা রাখো 3 ঘন্টা অবধি, তোমরা যদি মন্দিরে যাও মোবাইলটা জমা রেখে কাউন্টারে 3 ঘন্টা অবধি নিঃশুল্ক পরিষেবা পেয়ে যাবে। অর্থাৎ মোবাইল কাউন্টারে তোমার মোবাইলটা তারা জমা রাখবে 3 ঘন্টা অবধি, তোমাদের কোনো পয়সা দিতে হবে না। আর ইনি হলেন আমার বন্ধু ঈশান। আমি যখন ব্লগ করতে করতে ওকে উদ্দেশ্য করে কিছু বলতে বলছি তখন ও কিন্তু কিছুই বলছে না। আর এদিকে ও সাংবাদিকতার পেশায় আছে, যেখানে ক্যামেরার সামনে বলাটাই মেন কাজ। আর এই মন্দির চত্বরেও মহাদেবের নানা মূর্তি আছে। আমরা এখন এগিয়ে চলছি মেন মন্দিরের উদ্দেশ্যে। বাইরে অনেক রোদ, সেই কারণে এখানে দেখলাম যে ছাউনির ব্যবস্থা হয়েছে, যাতে তোমরা ছাউনির তলা দিয়ে গেলে রোদ তোমাদের একটু কম লাগবে। এখানে যেহেতু মন্দির প্রাঙ্গণের একদম ভেতরে ভিডিও করা যায় না, যেখানে মানে মেন মন্দির আছে, তাই আমি বাইরেই ভিডিও করে যতটা সম্ভব তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আর বাইরেটা তবু একটু ঘুরে দেখাবার চেষ্টা করছি। আর এই যে কাউন্টারটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের মোবাইল জমা রাখতে হয়। এখানে মোবাইল জমা আর ব্যাগ জমার আলাদা কাউন্টার আছে। আর বলে রাখা ভালো, এখানে কোনো কাউন্টারেই তোমাদের কিন্তু কোনো রকম চার্জ দিতে হয় না, পুরো নিঃশুল্ক পরিষেবা এখানে প্রদান করা হয় 3 ঘন্টার মধ্যে। মানে তোমরা যদি ব্যাগ বা মোবাইল দিয়ে যাও 3 ঘন্টা অবধি তোমরা নিঃশুল্ক পরিষেবা পাবে। তারপর হয়তো এরা একটা ন্যূনতম টাকা তোমাদের কাছ থেকে চার্জ করতে পারে।
তো আমরা এখন উজ্জয়ন মহাকাল দর্শন করে বেরালাম। তো সব থেকে ভালো লাগার এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা যখন দক্ষিণেশ্বর বা অন্য কোথাও যাই সেখানে ব্যাগেজ রাখার বা ফোন রাখারও একটা চার্জ নেওয়া হয়, কিন্তু এখানে ব্যাগেজ বা ফোনের জন্য আমাদের থেকে কোনো চার্জ নেওয়া হয়নি। মানে বেসিক্যালি 3 ঘন্টা এখানে নিঃশুল্ক পরিষেবা দেওয়া হয়। যদি তোমরা ব্যাগ অথবা লাগেজ কিছু এখানে জমা রাখো, যদি কোনো ব্যাগ নিয়ে তোমরা এখানে আসো, তো 3 ঘন্টা অবধি যদি তোমরা এই কাউন্টারে জমা রাখো তোমাদের কোনো রকম টাকা এখানে দিতে হবে না। 3 ঘন্টার পর থেকে এখানে টাকা চার্জ করা হয়। আর জুতো রাখার জন্য এখানে ব্যবস্থা আছে, একদম উজ্জয়ন মন্দিরের পাশে এখানে এই সাইডটায় তোমাদের জুতো রাখার কাউন্টার পেয়ে যাবে। বেসিক্যালি হিন্দিতে ইনস্ট্রাকশন লেখা আছে, তবে তোমরা কাউকে জিজ্ঞেস করলে জানতে পেরে যাবে। তবে এখানে কোনো রকম টাকা নেওয়া হয় না জুতো রাখার জন্য। এবার তোমাদের যদি কিছু মনে হয় তোমরা আসার সময় ওনাদেরকে দিয়ে আসতে পারো, কোনো ফোর্সফুলি ব্যাপার নেই এখানে। তবে মোবাইল আর যদি তোমরা লাগেজ বা ব্যাগ কিছু এখানে নিয়ে এসে থাকো সেটা 3 ঘন্টা অবধি নিঃশুল্ক পরিষেবা দেওয়া হয়। তারপর একটা নমিনাল চার্জ হয়তো এরা নেয়। বাইরে অনেক গরম আর এদিকে আমাদের খাওয়ার জল শেষ। তারপর আমরা দেখতে পেলাম এখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আর ভেতরে ঢুকে দেখতে পেলাম বড় একটা পাখা ঘুরছে। তারপর ঠান্ডা পানীয় জল খেয়ে আমরা চলে এলাম বাইরে। আর এদিকে এসে দেখি আমার বন্ধু ঈশান রীতিমতো ছবি তোলা প্র্যাকটিস করছে, মানে কোন পোজে ওর ছবি বেস্ট আসবে সেটাই ও ঠিক করছে। আর আমি অনেকটাই ভিডিও করলাম এখানে, কারণ স্পেশালি আমাকে জয়িতা বলেছিল যে ভালো করে ভিডিও করবি। জয়িতার আসারও এখানে অনেক ইচ্ছা ছিল, হয়তো পরবর্তীকালে আসবে। তাও জয়িতা আমাকে বলে দিয়েছিল যে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমি ঘুরবো ভালো করে ভিডিও করতে, যাতে ও ভিডিওগুলো দেখে বুঝতে পারে কোন জায়গাটা কিরকম। তো আমাদের উজ্জয়ন মন্দির ঘোরা শেষ। এবার আমরা যাব গাড়ি পার্কিং যেখানে ছিল সেখানে। সেখান থেকে বন্ধু স্কুটার নিয়ে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যে যাব। তো এখন আমি এসে গেলাম পার্কিং এ। আর এখানে এসে দেখলাম যে পার্কিং এর ছাদে বিভিন্ন সোলার প্যানেল লাগানো আছে। তো এখানে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাটা আমার কাছে খুব ইউনিক লাগলো। আর এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য বিঘ্নহর্তা গণেশ মন্দির। একটা জিনিস আমি ভাবছিলাম সেটা হলো যে অনেক ক্ষেত্রেই আমরা বিদেশে ঘোরার একটা ইচ্ছা প্রকাশ করি, কিন্তু আমাদের দেশই যে এত বড় আর অনেক ঘোরার জায়গা আছে, আমরা যদি চেষ্টা করি হয়তো আমাদের দেশকেও সম্পূর্ণরূপে ঘুরে শেষ করতে পারবো না। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম বিঘ্নহর্তা গণেশ মন্দিরের মূল দ্বারে। আর তারপরেই আমরা চলে গেলাম পূজার সামগ্রী নিতে। গণেশ ঠাকুরের ফেভারিট লাড্ডু, তাই আমরা লাড্ডুই নিয়ে প্রবেশ করে গেলাম মন্দিরে। এই মন্দিরেও নানান ভক্তের সমাগম। আর যেই ব্যাপারটা আমাকে মন্দিরে অবাক করলো সেটা হচ্ছে যে মানে মন্দিরে ঢুকে দেখতে পাচ্ছি নানা জায়গায় মন্দির প্রাঙ্গণে বিবাহ কার্য সম্পূর্ণ হচ্ছে। সেটা আমার কাছে খুব ইউনিক লাগলো। আমাদের মন্দির চত্বরটা ঘুরে বেশ ভালো লাগলো। আর এখানে যে বিবাহ কার্য সম্পূর্ণ হচ্ছে শুধু এটাই না, আরো একদিক দিয়ে মানে যে প্রবেশ দ্বার আছে সেখান দিয়ে আরো অনেক পাত্রপাত্রীরা আসছে এখানে। এটা বলা যেতে পারে আমার যা মনে হলো যে এখানে অনেক বিবাহ কার্য হয়। আর আমি আমার বন্ধু ঈশানের থেকে এটাও জানতে পারলাম অনেকের বিয়ের ডেট ঠিক হলে এখানে ভগবানকে বিয়ের কার্ডও দিতে আসে অনেকে। আর এই হলো আমাদের মূল গর্ভগৃহ। যদিও এখানেও ছবি তোলা বারণ ছিল, কিন্তু যেহেতু আমি বাইরে ঘুরতে এসেছি আর আমি যেখানেই যাই মোটামুটি চেষ্টা করি যে সমস্তটাই আমার ব্লগে তোমাদেরকে শেয়ার করার, তাই আমি যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তোমাদেরকে। আমি অল্পই রেকর্ড করেছি কারণ আমি চাইনি যে আমার জন্য কারোর সমস্যা হোক। তো এবার আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, তাই আমরা চলে যাবো এবার পার্কিং এ, যেখানে আমার বন্ধু গাড়িটা পার্ক করে রেখেছিল। তো এখান থেকে আমরা যে বন্ধুর বাড়িতে যাব, যেই বন্ধুর বাড়িতে আমি এসেছি, তার ডিস্টেন্স মোটামুটি 60 কিলোমিটার। এদিকে অনেকটাই ডিস্টেন্স এখনো বাকি, আর আকাশটা প্রায় মেঘলা হয়ে যাচ্ছে। তাই আমরা একটা শর্টকাট রুট নিলাম। এই শর্টকাটে দুপাশে ক্ষেত আর মাঝখানে একটা সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম। আমাদের সামনে বা পেছনে কোনো গাড়ি ছিল না, শুধুমাত্র আমরাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো ব্যাপারটা আরো অন্যরকম লাগছিল যে ফাঁকা রাস্তাতে ভিডিও রেকর্ডিং করতে করতে আমরা যাচ্ছি। তো এই এরিয়াটায় একদম গ্রামের পরিবেশ আমরা যেটা দেখতে পেলাম। আমরা এখন প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু তাও এখনো প্রায় 30-35 কিলোমিটার মতন বাকি আছে। তাই জন্য আমাদের অনেকটা গরম লাগছিল, কারণ এখন আবার মেঘকে সরিয়ে রোদের দেখা দিয়েছে। সেই জন্য আমরা এখন চলে এলাম এই দোকানে। এখান থেকে নেবো আমরা 2 গ্লাস আখের শরবত। তো এক একটা গ্লাসের দাম পড়েছিল 15 টাকা করে। তো তাড়াতাড়ি করে আমরা আখের শরবত খেয়ে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আকাশ আবার অনেকটাই মেঘলা হয়ে গেছে। তো ঘরে এসে এবার আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। কাকিমা বেশ অনেক রকম রান্না করেছিল। তারপরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা চা আর বিস্কুট খেয়ে আবার বন্ধু স্কুটারে করে বেরিয়ে পড়লাম শহরটাকে ঘুরতে। আমার বন্ধু শহরের একদম সেরা সেরা জায়গাগুলোই আমাকে নিয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা জায়গার ব্যাপারে আমাকে আরো বিস্তারিতভাবে জানাচ্ছিল। তো আমাদের কলকাতার রাস্তাঘাট আর ইন্দোরের রাস্তাঘাট যথেষ্ট আলাদা, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা গাড়ির রাস্তা, আর মাঝখানের যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ বাসের যাতায়াতের জন্য, তাই তো? এই যে বলতে বলতে একটা বাস চলে গেল, এটা বেসিক্যালি এসি বাস ছিল। মাঝখানের রাস্তার একদম মাঝখানে এখানে বাস স্ট্যান্ডগুলো করা হয়েছে, যাতে বাসের ধরতে কারো সমস্যা না হয়। তো
এখন আমরা চলে এসেছি 56 অর্থাৎ 56তে। আমি 56 বলছি কারণ বাঙালি তো আফটার অল, তো 56 বলেই অভ্যস্ত। এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোই খাবারের দোকান, আর কোনো দোকান এখানে নেই। তো টোটাল 56টা দোকান আছে, সেই জন্য এর নাম হচ্ছে 56। তো এর আরো অনেক হিস্ট্রি আছে যেটা তোমাদেরকে আমি জানাবো। তো এখন আমরা চলে এলাম হচ্ছে এই দোকানটায়। তো আমার বন্ধু বললো এই দোকানে নাকি তার একটা খুব ভালো একটা পছন্দের খাবার আছে। তো আমাকে বললো তুই দাঁড়া, আমি এখান থেকে এই খাবারটা তোকে টেস্ট করাচ্ছি, তুই খেয়ে বলবি কেমন। তারপর আমার বন্ধু ঈশান নিয়ে চলে এলো এই জিনিসটাকে। তো এটা খেতে খুবই ইউনিক ছিল। এবার তোমাদেরকে আরো চারিপাশটা ঘুরিয়ে দেখাবো আর এখানকার বিষয়ে কিছু তোমাদের জানাবো। তো আজকের এই ঝাঁ চকচকে 56 মার্কেট বহুকাল আগে কিন্তু ঠিক এরকম ছিল না। কোনো অস্থায়ী রূপে দোকানগুলো ছিল, একদম হয়তো টিনের দোকান বা ঠেলার দোকান ওরকম কিছু ছিল। তো এখানকার রাজ্য সরকার সেই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে একদম নবরূপে সাজিয়ে তুলেছে, পুরো একদম বিদেশের মতো যেন একটা ব্যাপার। তো আমরা এখন চলে এলাম এই দোকানে আমার বন্ধু রিকমেন্ড করা আর একটা খাবার খেতে। প্রথমবার আমি 56তে এসে এই জিনিসটাকে আমি ভাবছিলাম যে চিকেন টিক্কা, কিন্তু এটা পরে দেখা গেল সয়া চাপ। সয়াবিনের সেপও না এটা, তো এটা সয়া চাপ। যাই হোক, এটা পুরো চিকেন মনে হচ্ছিল আমার। এবার খেয়ে দেখি। তো 90% চিকেন, আর এর বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের চিকেন, তাই তো? তো ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে নানা লোকের সমাগম আর নানা দোকান। এখানে দেখতে পেলাম একটা আইসক্রিমের দোকান। তো আমার বন্ধুকে বললাম এখানে আইসক্রিম খেতে যাবি? তো ও বললো না, এখান থেকে বেরিয়ে নাকি আর একটা ফেমাস আইসক্রিমের দোকান আছে কুলফির, তো সেখানে ও আমাকে বললো যে নিয়ে যাবে এখান থেকে বেরিয়ে। তো আমার বন্ধু এখন আমাকে নিয়ে চলে এলো এই দোকানটায়। আমরা নিয়ে নিলাম একটা ভেজ হটডগ, আর দাম নিয়েছিল 30 টাকা, আর এটাও খেতে বেশ অন্যরকম ছিল। তো ঠিক যেমনটা তোমাদের বললাম কিছুক্ষণ আগে, যে আমার বন্ধু বলেছিল যে এখানকার একটা ওর ফেমাস আইসক্রিমের দোকান আছে। তো 56 থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই আইসক্রিম কুলফির দোকানে। তো এখন বলতে পারো একটা ট্রেন্ড হয়েছে, যেটা হচ্ছে কলকাতায় যেমন লেখা থাকে আই লাভ কলকাতা, বা কেউ যদি কলকাতা থেকে দীঘায় যায় লেখা থাকে আই লাভ দীঘা। তো তেমনটাই আমি খুঁজছিলাম যেখানে কোথাও একটা পেয়ে যাই আই লাভ ইন্দোর। তো আমার বন্ধুকে সেটা বলেছিলাম। তো আমার বন্ধুকে বললাম যদি কোথাও এরকম দেখতে পাস তো গাড়িটা দাঁড় করাস। তো আমার বন্ধু গাড়ি দাঁড় করালো, তাই আমরা ওখানে ছবিও তুলে নিলাম। তো শহর ঘোরার জন্য সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টু হুইলার। আর তারপরে যদি এরকম ফ্রি এর র্যাপিডোওয়ালা পাওয়া যায়, মানে এই র্যাপিডোওয়ালা না, প্রথম দিন থেকে আমি বলে আসছি আমার পার্সোনাল র্যাপিডো, কিন্তু আমার বন্ধু ইন্দোরে থাকে। गाड़ी अच्छा चला लेता है वैसे। हम ही सिखाए कोलकाता में जब था, हम ही गाड़ी चलाना सिखाए इसको। अब क्या हुआ कि ये पूरा सीख लिया और हम गाड़ी चलाना भूल गए। सही बात। তো কিছুক্ষণ আগে যেমন তোমরা দেখলে যে আমরা 56 অথবা 56 ফুড মার্কেটে গেছিলাম, যেখানে অজস্র খাবারের দোকান ছিল। প্রায় আমি যেমন বলছিলাম যে যেন মনে হচ্ছে একটা খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল। তো এই জায়গাটা যেখান দিয়ে এখন আমরা যাচ্ছি, আমাদের রাস্তায় মাঝ রাস্তায় পড়লো, এই জায়গাটা কোনো অংশে কম নয় আমার যেটা মনে হলো। কারণ এখানে প্রায় 1 কিলোমিটার রাস্তা আমরা যে দেখতে পেলাম যে ভর্তি ভর্তি খাবারের দোকান। প্রায় 1 কিলোমিটার অব্দি রাস্তা একদম সারিবদ্ধভাবে খাবারের দোকান। আর এখানে শুধু 56টা মতন দোকান না, আমার তো মনে হয় নানা করে 200 কি 300টা মতন দোকান আছে। তো এখানকার ভিড়ও কিন্তু কোনো অংশে 56 থেকে কম নয়, কারণ এখানেও সারিবদ্ধভাবে যে দোকানগুলো আছে অনেক মানুষের ভিড়। রাস্তাটা অনেকটা চওড়া বলে হয়তো বোঝা যাচ্ছে না। আর এখানে অনেক কিন্তু রেস্টুরেন্ট আছে, অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে। সেখানে জানা ভিড়, সেখান থেকে আমার তো মনে হয় লোক বেরিয়ে এখানেই খেতে আসছে, কারণ এখানে অনেক মানে ভ্যারাইটিস অফ খাবারের দোকান, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা অনেকটা মানে রাস্তা যেতে বাকি, শুধু খাবারের দোকানই মানে দুপাশে দেখা যাচ্ছে, একদম দূর অব্দি খাবারের দোকান। তো ফাইনালি আমি চলে এলাম আমার বন্ধু ঈশানের সাজেস্ট করা আইসক্রিম কুলফির দোকানে, যেখানে হচ্ছে আমরা নিয়ে নিলাম একটা রাবড়ি কুলফি। তো এক একটার দাম পড়েছিল হচ্ছে 40 টাকা করে, আর রাবড়িটা এখন মানে দিয়ে তার উপর আর নানা সিরাপ যেটা হয় আইসক্রিমের কাকু দিয়ে দিচ্ছে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম রাবড়ি কুলফি, বেশ অন্যরকম লাগলো আমার কাছে এটা। আর এখানে আরো অনেক আইসক্রিম পাওয়া যায়, কিন্তু আমরা এখন শেষের দিকে এসেছিলাম বলে হয়তো অনেক জিনিস আমরা পেলাম না। আমার বন্ধু বললো এখানে আরো অনেক জিনিস পাওয়া যায়। এবার আমাদের কুলফি হয়ে গেছে রেডি। তো এবার আমি আর ঈশান টেস্ট করে নিলাম, এটা খুবই অন্যরকম লাগলো এটাও আমাদের কাছে। তো ফাইনালি আজকের মতো আমাদের ঘোরা শেষ। তো আমরা এখন চলে এলাম ঈশানের বাড়িতে, আর ঈশান বাড়িতে এসেই তার একদম পছন্দের সদস্যদের সাথে দেখা করে নিল। তো আজকে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, সেই জন্য একেবারে কাকিমা আমাদের জন্য রাত্রিরে ডিনার করে রেখে দিয়েছে। রাত্রিরে ডিনার হয়েছে আজকে আমাদের আলুর পরোটা আর আচার।
সত্যি কথা বলতে গেলে এখানে আমি যেই কদিন মানে কাকিমার হাতের রান্না খেয়েছি প্রত্যেকটা খাবার একদম অন্যরকম। কাকিমার থেকে তো আমি অনেক রেসিপিও নোট ডাউন করে নিয়েছি, যেগুলো আমি বাড়িতে গিয়ে বানাবো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার ভিডিও। আর আমার কিন্তু আপকামিং অনেক নতুন ব্লগ আসছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটা ক্যালকাটা জাংশন। থ্যাংক ইউ গাইস।